আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হয়ে যাচ্ছে, কারণ এই ভিডিওতে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে এবং পদার্থবিজ্ঞানে তোমরা কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করবা তার সম্পূর্ণ একটা রোডম্যাপ তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা, আর যদি না দেখতে পারো তাহলে ভিডিওটা শেয়ার করে রাখো অথবা সেভ করে রাখো প্রোফাইলে, ঠিক আছে? কারণ পরবর্তীতে তুমি এই ভিডিওটা তাছাড়া হারিয়ে ফেলবা। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বা এই সিরিজগুলো অ্যানালাইসিস সিরিজগুলো জানলে তুমি সহজেই কিন্তু বুঝতে পারবে যে আসলে তোমার কি পড়া দরকার। এখনো অনেক জায়গাতে তোমরা যারা চান্স পাও নাই, এটা কিন্তু তোমাদের লাস্ট একটা সুযোগ। তো এখানে তোমাকে অবশ্যই ভালো করতে হবে, টপ করতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে তোমাকে মাঠে নামতে হবে। যদি পারো তাহলে ইনশাল্লাহ এখানে ভালো কিছু করবা, ঠিক আছে? কারণ তোমার এখানে কোথাও চান্স হয় নাই। তো লাস্ট যে সুযোগটা আছে এটা তোমাকে অবশ্যই সম্পূর্ণ ভালো একটা ইফোর্ট দিয়ে তোমাকে এখানে একটা টপ পজিশনে চান্স পাইতে হবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওর সময় দেখবা অথবা শেয়ার করে রাখো। আর এই অ্যানালাইসিস গুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে, তো অবশ্যই একটা শেয়ার এবং রিয়েক্ট দিয়ে আমাদের সাথে থাকবা, ঠিক আছে? চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই বা আমাদের পেজটা যারা এখনো ফলো করো নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবা পরবর্তী সকল চ্যাপ্টারের এরকম অ্যানালাইসিস সাজেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখবো অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস, কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা কেমন প্রশ্ন আসছে। এরপরে আমরা দেখবো ম্যাথ, আমাদের থিওরি প্রশ্ন কেমন প্রশ্নগুলো আসছে তার উপর একটা ধারণা দিব তোমাদের, ঠিক আছে? তো দেখো আমাদের যদি অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসে তোমাদের দেখাই, তো এখানে কিন্তু শর্ট সিলেবাস থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসছে। দেখো পদার্থবিজ্ঞান প্রথম পদ থেকে ভৌত জগৎ থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু ভেক্টর থেকে তোমাদের প্রশ্ন আসছিল দুইটা, একটা থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন, ঠিক আছে? তো গণিত প্রশ্ন এবং তোমার থিওরি প্রশ্ন দুইটাই কিন্তু তুমি কিন্তু ভেক্টর থেকে পাচ্ছ। তো ভেক্টর পার্ট থেকে ইম্পর্টেন্ট দেখো দুইটা প্রশ্ন কিন্তু চলে আসছে গত বছর। তো নিউটনের বলবিদ্যা থেকে যদি আমরা দেখি, তো এখানে একটা থিওরি প্রশ্ন ছিল, ঠিক আছে, সূত্র থেকে প্রশ্ন ছিল। এবার দেখো কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে তোমার দুইটা প্রশ্ন ছিল, একটা থিওরি এবং ম্যাথ, ঠিক আছে? তো কাজ শক্তি ক্ষমতা থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা, থিওরি প্রশ্ন থাকবে এবং তোমার গাণিতিক প্রশ্নগুলো এখানে থাকবে। এবার দেখো মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার একটা ম্যাথ প্রশ্ন আসছিল, অভিকর্ষ ত্বরণ রিলেটেড, ওজন রিলেটেড প্রশ্নগুলো আসছিল। আমরা দেখাবো একটু পরেই তোমাদের কেমন প্রশ্ন আসছে। এবার দেখো পর্যায়বৃত্ত গতি থেকে তুমি এখানে তিনটা প্রশ্ন আসছে, পর্যায়বৃত্ত গতি থেকে তিনটা প্রশ্ন আসছে। তার মধ্যে তোমার দুইটা ম্যাথ আসছে, একটা থিওরি প্রশ্ন এখানে আসছিল। পদার্থের গাঠনিক ধর্ম থেকে তোমার প্রায় চারটা প্রশ্ন আসছে, তার মধ্যে তিনটাই তোমার থিওরি ছিল, তিনটাই থিওরি ছিল এবং বাকি একটা ছিল ম্যাথ, একটা ছিল ম্যাথ, ঠিক আছে? তো আমরা দেখবো কেমন প্রশ্নগুলো আসে পরবর্তীতে। দেখো আদর্শ গ্যাস থেকে তোমাদের এখানে একটা ম্যাথ ছিল, আমাদের যে গতিশক্তি, ঠিক আছে, মোট গতিশক্তি, গড় গতিশক্তি, এই টাইপের প্রশ্নগুলো এখানে ছিল। এবার সব দেখো পদার্থবিজ্ঞান প্রথম পদ থেকে শর্টের মধ্যে যেই চ্যাপ্টারগুলো ছিল, তো ম্যাক্সিমাম ওদের থেকে কিন্তু প্রশ্ন আসছে, এবং শর্ট থেকে তোমার ফিজিক্স প্রথম পদ থেকে প্রশ্ন কিন্তু বেশি, প্রথম পদ থেকে প্রশ্ন আসছে বেশি। এরপর যদি আমরা দ্বিতীয় পত্রে আসি, তো দ্বিতীয় পত্রে দেখো আমাদের তাপগতিবিদ্যা, এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা, দুইটা প্রশ্নে তোমার থিওরি প্রশ্ন আসছে 24-25-এ। যদি স্থির তড়িৎ দেখি, এখানে দেখো একটা প্রশ্ন ছিল থিওরি থেকে। চলতড়িৎ থেকে দুইটাই তোমার ম্যাথ আসছিল। এরপর দেখো ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে তোমাদের একটা থিওরি প্রশ্ন তোমাদের আসছে। এবার দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে দুইটা প্রশ্ন ছিল, একটা থিওরি প্রশ্ন এবং একটা গাণিতিক প্রশ্ন তুমি এখান থেকে পাবা। এরপর দেখো পরমাণু মডেল, তো এখান থেকে একটা গাণিতিক প্রশ্ন আসছে, শক্তি স্তরের যে দ্বিতীয় শক্তি স্তরের বা দ্বিতীয় কক্ষপথের শক্তি নির্ণয়, এই ধরনের একটা প্রশ্ন ছিল। সেমিকন্ডাক্টর থেকে তোমার একটা থিওরি প্রশ্ন আসছে, এবং শর্টের বাইরে একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ চৌম্বকীয়, তো এখান থেকে একটা থিওরি প্রশ্ন তোমার আসছে, একক টাইপের প্রশ্নগুলো আসে, চৌম্বক ক্ষেত্রের একক কি ছিল, ঠিক আছে? তো এই যে টোটালি চ্যাপ্টার অ্যানালাইসিসটা তোমরা আশা করি দেখছো, যে এখানে দেখো শর্টের বাইরে কিন্তু প্রশ্ন তেমন আসে নাই। তো তুমি যদি শর্ট সিলেবাসটা ভালো করে পড়ে যাও, ঠিক আছে, শর্ট সিলেবাসটা যদি ভালো করে পড়ে যাও, তাহলেই তোমার এখানে দেখবা যে 98% প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তো দুইটা বা দুইটার মতো প্রশ্ন হয়তো শর্টের বাইরে থেকে আসতে পারে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন তুমি শর্ট সিলেবাস থেকে পাবা, ঠিক আছে? তো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদের কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চলেছে, ঠিক আছে? তো এখানে তুমি কিন্তু প্রায় দেখো 50+ তুমি কিন্তু এক্সাম পাচ্ছ, ঠিক আছে? 50+ তুমি এখানে এক্সাম পাচ্ছ। এছাড়া নিউ এডিশনের যে প্রশ্ন ব্যাংকটা, সেটা তুমি পাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংক, ম্যারাথন ক্লাস। তো আমাদের এক্সাম গুলোতে রিভিশন ক্লাস আছে, রিভিশন এক্সাম আছে, ঠিক আছে? তো রিভিশন এক্সাম গুলোর আগে তুমি মনে করো যতগুলো এক্সাম হয়েছে তার উপর একটা 100 মার্কের পরীক্ষা হবে, এবং আমরা যতগুলো অধ্যায় হয়ে গেছে তার উপরে তোমাদের একটা রিভিশন ক্লাস নিব, প্রশ্ন ব্যাংক সলভ ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে রিভিশন ক্লাস নিব। তো আশা করা যায় সময় একটা গোছানো প্রস্তুতি তুমি একটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো পরবর্তীতে আসি। তার আগে আমার অ্যানাউন্সমেন্টটা আরেকবার বলে দিই। দেখো এখানে কিন্তু তুমি সকল সাবজেক্টের এক্সাম পাবা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু পাবা। যেখানে তোমার একটা প্রশ্ন ব্যাংকের দামে কিন্তু মাত্র 350 টাকা তুমি কিন্তু কোশ্চিন ব্যাংক পাবা, শুধুমাত্র কোশ্চিন ব্যাংক পাবা। তো এই যে 350 টাকা তোমার লাগবে না, তুমি 250 টাকা দিয়ে এখানে কি পাচ্ছ, কোশ্চিন ব্যাংকটা তো পাচ্ছ নিউ এডিশনের পাশাপাশি তুমি এখানে এক্সাম পাচ্ছ, একদম ফুল এক্সাম পর্যন্ত, মেইন এক্সাম পর্যন্ত তুমি এখানে এক্সাম দিতে পারবা, গাইডলাইনে থাকতে পারবা। অর্থাৎ ঢাকা সেন্ট্রালের জন্য যা যা লাগবে, আমি আলাদা করে এটার জন্য ক্লাসের কোর্স নামাবো না, আমি এখানেই পর্যাপ্ত পরিমাণে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, ফ্রিতেই তোমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ক্লাস আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন তো স্মার্ট বোর্ড আছে, তো ক্লাস নিতে কোনো প্রবলেম হবে না। তো এখানে তুমি তোমার যেই চ্যাপ্টারগুলো প্রবলেম, আমি অবশ্যই পোল দিয়ে রাখবো, তোমাদের যে যে চ্যাপ্টারের প্রবলেম হবে আমি এখানে সুন্দর মতো ক্লাসগুলো তোমাদের দেবো, এক্সাম বেসে ক্লাস দিব, এক্সাম বেসে ক্লাস, এক্সাম, তুমি যত কিছু লাগে একদম
গোছানো পরিবেশে তুমি মাত্র 250 টাকা দিয়ে এখানে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো এখানে সবগুলো চ্যাপ্টার এক্সাম থাকবে, পাশাপাশি তুমি যদি ম্যাথ না দাগা, অনেকে ম্যাথ দাগাবা না, তাদের জন্য কিন্তু আমাদের বাংলা এবং ইংরেজি এক্সামও থাকবে। ঠিক আছে, বাংলা ইংরেজি এক্সামগুলো থাকবে, তো প্যারার কোনো কারণ নাই, যেখানে দেখছো না বাট এখানে বাংলা ইংরেজি এক্সাম থাকবে। তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে তুমি রুটিনটা দেখে নাও, অথবা ভিডিও শেষে তুমি রুটিনটা পাবা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে কষ্ট করে নক দাও, তাহলে তুমি ইনশাল্লাহ ডিটেলসটা পেয়ে যাবা। ওকে, আবার বলতেছি, মাত্র 250 টাকা দিয়ে ডিসিবির জন্য শেষ পর্যন্ত যা যা লাগে সবকিছু একটা কোর্সে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। তো দ্রুত ভর্তি হও, আগামীকাল থেকে শুরু, আগামীকাল থেকে আমাদের এক্সাম শুরু হবে, তো দেরি না করে প্রথম থেকে প্রিপারেশন নিতে এটাতে আজকেই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তো আসলে পরবর্তী আমরা যাই, আমাদের প্রশ্নটা কেমন ছিল। ঠিক আছে, প্রশ্নটা কেমন ছিল এটা নিয়ে আমরা দেবো। দেখো এখানে আমাদের 3টা টাইপের প্রশ্ন তুমি পাইছিলে বা আসছে এই বছর। তো আমরা যদি দেখি, আমাদের সূত্র থেকে প্রশ্ন ছিল, থিওরি একক থেকে কিছু প্রশ্ন ছিল, এরপর ম্যাথ থেকে মোটামুটি ভালোই প্রশ্ন ছিল। দেখো ম্যাথ কিন্তু 11টার মতো আসছে, এবং থিওরি তোমাদের 10টা আসছে, আর বাকি 4টা প্রশ্ন তোমাদের সূত্র থেকে আসছে। সূত্র থেকে কি প্রশ্ন ছিল, আমাদের যে ক্রস গুণনের সূত্র, দেখো a = -b হলে মধ্যবর্তী কোণ কত ছিল, 180 ডিগ্রি, আর এখানে a × b 180 ডিগ্রি কত হয়, 0 হয়ে যায়। তো এই সূত্র থেকে মোটামুটি এটা সূত্রই বলা যায়, ক্রস গুণনের সূত্র। এবার দেখো পিভি ধ্রুবক, এটা কোন প্রক্রিয়াতে ছিল, আমাদের সমষ্ণ প্রক্রিয়ার যে সূত্র ছিল, সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের প্রেসার এবং আয়তনের যে সূত্র, সেটা কি ছিল বলতো, পিভি কে ছিল না, বা ধ্রুবক। তো এই সূত্র থেকে দেখো প্রশ্ন চলে আসছে। এরপরে দেখো নিউটনের বলবিদ্যা থেকে কৌণিক ভরবেগ, এটা কি ছিল, কৌণিক ভরবেগ এল, এবং হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এটা তোমার হচ্ছে, এটা তোমার পি হবে। ঠিক আছে, আর ক্রস পি হবে। কৌণিক ভরবেগ এবং আমাদের যে রৈখিক ভরবেগ, এদের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে তোমাদের এখানে প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার দেখো শূন্য ভরের কণার ভরবেগ, তো এই যে ভরবেগ আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে যে আমাদের কণা বা ফোটন কণার যে ভরবেগ রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, সেখান থেকে কিন্তু সূত্রগুলো থেকে প্রশ্ন আসছে। তো আমাদের সূত্রগুলো একটু ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো তুমি দেখে নিবা, এককগুলো দেখে নিবা, তাহলে আশা করা যায় এখান থেকে তুমি 3-4 মার্ক ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, এরপর আসো থিওরি একক, এখান থেকে কেমন প্রশ্নগুলো আসছিল গত বছর। তো আমরা যদি দেখি, এখানে দেখো ভর বৃদ্ধি করলে দোলনকাল স্থির থাকে, তো ভর বৃদ্ধির সাথে ববের যে ভর, তার সাথে দোলনকালের তো সম্পর্ক নাই, এটা আমাদের যে দোলনকালের যে সূত্র আছে, সূত্রের মধ্যে আমরা পাইছিলাম। ঠিক আছে, তো এটা একটা ছিল। তারপর দেখো চৌম্বক ফ্লাক্সের একক কি ছিল, ওয়েবার, তো এটা আমাদের শর্টের বাইরে চ্যাপ্টার থেকে আসছে। এবার দেখো পদার্থের অণুগুলো নিটবল শূন্য হলে কখন হবে, আর = r0, তো এটা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টার থেকে আসা একটা প্রশ্ন। এবার দেখো বেগুনি রঙের বিচ্যুতি বেশি, তো এটা আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে বিচ্যুতি যে টপিকটা আছে, ওইটা থিওরি প্রশ্ন আসে, যে দেখবা যে যার হলো তরঙ্গ দৈর্ঘ্য কম, তার বিচ্যুতি কম থাকে। বেগুনির ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম থাকে, এর জন্য বিচ্যুতি বেশি। এবার দেখো কাজ শূন্য হলে মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। তো আমরা দেখছিলাম যে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ কাজ কখন হয়, সর্বনিম্ন কাজ কখন হয়, বা শূন্য কখন হয়, তো ওইটার যে থিওরির প্রশ্ন, ওখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে এখানে। ঠিক আছে, এবার দেখো মাত্রা নেইকার বিকৃতি, এটাও কিন্তু পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসা প্রশ্ন। দেখো আমাদের এখানে মাত্রা, তারপর হচ্ছে একক, এগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। দেখো এই যে মাত্রা নেইকার বিকৃতি, তার মানে পরবর্তীতে হয়তো তোমার অন্য একটা টপিকের বা অন্য একটা রাশির মাত্রা তোমাকে বের করতে দিবে, বা ওই পিরিয়ডে একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিল। ঠিক আছে, এরপর আসলে দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক, এটাও কিন্তু তোমার পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসা একটা থিওরি প্রশ্ন। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে 3টা থিওরি প্রশ্ন কিন্তু আসছিল। তো এটার আসলে মেইনলি পদার্থের গাঠনিক ধর্ম থেকে থিওরি প্রশ্নগুলাই বেশি আসে। তো তুমি ওই চ্যাপ্টারটা যখন পড়বা, তখন ওইটার যে থিওরি প্রশ্নগুলো আসে, দেখবে যে ওখানে অনেকগুলো মাত্রা আছে, একক আছে, এবং সম্পর্ক রিলেটেড প্রশ্নগুলো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, এরপর দেখো আমাদের হচ্ছে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তারপর দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপ বিদ্যা থেকে আসা একটা প্রশ্ন। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডেল টি বা তাপমাত্রার যে পরিবর্তন, সেটা শূন্য থাকে, এবং ডেল কিউ এটা কত, 0। ডেল টি এর মান, তাপমাত্রা, অভ্যন্তরীণ তাপ বৃদ্ধি পাইতে পারে, কিন্তু তাপ কখনো আসবে না। ঠিক আছে, তাপমাত্রা চেঞ্জ হয় অভ্যন্তরীণ শক্তির ফলে, কিন্তু এখানে তোমার হচ্ছে ডেল কিউ, তাপের আদান প্রদান করবে না, এই জন্য ডেল কিউ এর মানটা 0। অন্তরপথ কত, সিরামিক, তো এটা সেমিকন্ডাক্টর থেকে আসা প্রশ্ন। তো থিওরি প্রশ্নগুলো আশা করি বুঝতে পারছো, থিওরি প্রশ্নগুলো যে এত বেশি কঠিন কনসেপচুয়াল তা কিছু না। তো বেসিক যে প্রশ্নগুলো, এই যে থিওরি প্রশ্নগুলো, এগুলা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, এগুলা বিভিন্ন ভার্সিটিতে আসছে। তো তুমি তো থিওরি প্রশ্নের জন্য মেন বইটা পড়ো। ঠিক আছে, মেন বইটা যদি পড়ে ফেলো, মেন বই প্লাস আমাদের যে ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা থাকে, ঠিক আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকগুলো যদি দেখে ফেলো থিওরির জন্য, তাহলে দেখবা অনেক কিছু তুমি কন পেয়ে যাবা। ঠিক আছে, আর এখান থেকে যে সূত্রগুলো অবশ্যই বই থেকে দেখবা। ঠিক আছে, সূত্রগুলো অবশ্যই বই থেকে পড়ার চেষ্টা করবা। এবার আমাদের গাণিতিক প্রশ্নগুলো বেশি আসছে, 11টার মতো গাণিতিক প্রশ্ন এখানে আসছে। তার মধ্যে দেখো পাম্পের ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা থেকে ক্ষমতা রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্ষমতা রিলেটেড প্রশ্নগুলো আসে। তো ক্ষমতার সূত্র দেখো প্রশ্ন আসছে, পি ইকুয়াল টু দেখো এমজিএস বাই এইচপি এককে, হর্স পাওয়ার এককে বলছিল। তো ক্ষমতাকে অবশ্যই 740 ভাগ করে হর্স পাওয়ারে নিয়ে যাইতে হবে। এবার দুইটা ভেক্টর তোমাকে দেওয়া ছিল, বলছিল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো এটা আমরা ডট গুণের কনসেপ্ট থেকে জানি, থিটা ইকুয়াল টু কত, কজ ইনভার্স, উপরে ডট গুণ, নিচে হবে তাদের মানদ্বয়ের গুণফল। এরপরে দেখো আমাদের যে মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে একটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল। তো
তোমাকে বলছে G/5 অভিকর্ষ ত্বরণ বিশিষ্ট গ্রহে একটা গ্রহতে নিয়ে গেল, তো ওই গ্রহতে বস্তুর ওজন কতটুকু হারাবে পৃথিবীর তুলনায়। তো তোমাকে পৃথিবীতে ওজন দেওয়া ছিল, ঠিক আছে, পৃথিবীতে ওজন দেওয়া ছিল তোমাকে এত নিউটন। তো এই ওজন থেকে তুমি যদি জি দিয়ে ভাগ করে তাহলে ভর পাবা। এই ভরটা তুমি যদি এই G/5 দিয়ে গুণ করো তাহলে যতটুকু ভর পাচ্ছ তার থেকে পৃথিবীর যে ওজন ছিল তার থেকে বাদ দিলে কি কতটুকু ওজন হারাচ্ছ সেটা পেয়ে যাবা। ঠিক আছে, তো বেসিক কিছু প্রশ্ন ছিল, দেখো mg এটা পৃথিবীতে ওজন মাইনাস mg ড্যাশ এটা হচ্ছে ওই গ্রহে ওজন, তাহলে এমটাকে বের করে নিবা। তোমাকে mg দেওয়া ছিল, mg মানে কি পৃথিবীতে ওজন, এটা দেওয়া ছিল। তো এখান থেকে তুমি এম এর মানটা বের করে নিবা ওজন ডিভাইড বাই জি করে 9.8 দিয়ে ভাগ করে। এরপরে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম থেকে খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, সেটা হলো তোমাকে তারের ক্ষেত্রফল দেওয়া ছিল এবং দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া ছিল। ঠিক আছে, 10% দৈর্ঘ্য বৃদ্ধি হলে কাজ কত, এটা খুবই সহজে করা যায়। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক গুণ ক্ষেত্রফল তার সাথে 10%। তো 10% আমরা কি লিখতে পারি 10/100। তো এটা বসাই দিয়ে কাটাকাটি করলেই মান চলে আসে। ইয়ং এর গুণাঙ্ক প্রশ্নে দেওয়া ছিল। তো এরপরে দেখো স্বাধীনতার মাত্রা তোমাকে দেওয়া আছে এফ। স্বাধীনতার মাত্রা যদি 12 হয় তাহলে মোট গতিশক্তি কত, E = 12/2 RT। তো আর এর মান এবং টি এর মানটা বসাই দিবা, তাহলে এখানে মোটামুটি শক্তি পেয়ে গেল। ঠিক আছে, এখানে চলে আসে। তো এবার দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত ছিল, তো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক এফ এটা সমান কত 1/t। তো আমাদের সেকেন্ড দোলকের পর্যায়কাল টি এটা সমান হচ্ছে মূলত 2 সেকেন্ড। তো তুমি যদি 2 বসাই দাও তাহলে দেখো 0.5 হার্টজ তুমি এখানে পাচ্ছ। তো এটা ছিল আমাদের পর্যায়বৃত্ত গতি থেকে। এরপরে দেখো হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি, তো আমরা জানি কি এনতম শক্তি স্তরে শক্তি কত ছিল এনতম কক্ষের, সেটা হচ্ছে -13.6 ডিভাইড বাই এন স্কয়ার। এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, তোমাকে বলে দিবে যে কয় নাম্বার কক্ষপথ, 2 নাম্বার 3 নাম্বার এরকম। ঠিক আছে, তো এটা দ্বিতীয় কক্ষপথ ছিল, এর জন্য কি 2 দিয়ে ভাগ করে দিবা, এন এর মান 2 বসাই দিলে তোমার রেজাল্ট চলে আসবে। তুল্য রোধ নির্ণয় থেকে প্রশ্ন ছিল। এবারে দেখো ব্যাসার্ধ পরিবর্তন যদি তুমি করো তাহলে রোধের মানটা কেমন হবে। তোমরা জানি কি ব্যাসার্ধের সাথে সম্পর্ক হচ্ছে R প্রপোর্শনাল টু 1/r²। তো এই সম্পর্ক দিয়ে তুমি মানটা বের করে ফেলবা। ঠিক আছে, তো এখান থেকে দেখো R1 বাই হচ্ছে R2 এটা সমান কত হয় R2² ডিভাইড বাই R1²। তো ভ্যালুগুলো বসাই দিয়ে R2 এর মানটা তুমি পেয়ে যাবে। এবার রকেটের দৈর্ঘ্য বিকৃতি তোমার দেওয়া ছিল যে দৈর্ঘ্য এত গুণ হয়ে গেলে বেগ কত। তো বেগ নির্ণয়ের একটা শর্টকাট সূত্র আছে, v এটা সমান কত √1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান তারপরে স্কয়ার তার সাথে ইনটু সি। তো এটা আছে বেগ নির্ণয়, সহজে তুমি বের করতে পারবা। এবার তোমাদের পথ পার্থক্য এবং থেকে দশা পার্থক্য বের করার যে সূত্রটা ছিল, এখানে পথ পার্থক্য দেওয়া ছিল, সেখান থেকে দশা পার্থক্য বের করার যে গাণিতিক প্রশ্নগুলো এগুলো। তো ওভারঅল তোমাদের মোটামুটি এরকম প্রশ্ন তুমি ইনশাআল্লাহ এখান থেকে পাবা। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের থিওরি প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন দুইটাই কিন্তু মোটামুটি ভালোই আসে। তো গাণিতিক প্রশ্ন কিন্তু এখানে আসছে, তো এত কঠিন গাণিতিক প্রশ্ন এখানে আসে না। তুমি যদি কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করো, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টগুলো তুমি যদি ভালো মতো জানো, ইনশাআল্লাহ এখানে ভালো একটা মার্ক তুমি ইনশাআল্লাহ করতে পারবা। ঠিক আছে, তো দেখো প্রশ্ন প্যাটার্নটা আমরা ভালো মতো অ্যানালাইসিস করলাম। তো এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু অ্যানালাইসিস করে দিব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, পেজ ফলো দিয়ে রাখো, না পেজ ফলো দিয়ে রাখো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো। আর পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে পিডিএফটা তোমরা নিয়ে নিবা। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড করে নিবা, আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে, সেখানে তুমি যে এটা ডাউনলোড করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আসো আমরা ফিজিক্সে সবচেয়ে ভালো একটা মার্ক কিভাবে এনশিওর করব। ঠিক আছে, টপ একটা মার্ক আমরা যদি এনশিওর করতে চাই তাহলে আমাদের কি করণীয় ফিজিক্সের ক্ষেত্রে। তো আমরা দেখলাম ফিজিক্সে কি থিওরি প্রশ্নগুলো আসে, মোটামুটি গাণিতিক প্রশ্নগুলো আসে, তাই না, সমান সমান 10 এরকম ভাবে আসে। তো সর্বপ্রথম তোমাকে দেখতে হবে যে অধ্যায় ভিত্তিক যে সকল সূত্র, ঠিক আছে, সকল সূত্র মাত্রা এবং গুরুত্বপূর্ণ যে থিওরি গুলো আসে পরীক্ষা আসার মতো, তো ভাই বুঝবো কিভাবে গুরুত্বপূর্ণ থিওরি কোনগুলা। তো এই গুরুত্বপূর্ণ থিওরি গুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, সেগুলো তুমি পড়ে ফেলো। থিওরি প্রশ্নগুলো যেগুলো ভার্সিটিতে আসছে সেগুলো তুমি পড়ে ফেলো, তাহলে দেখবা থিওরি প্রশ্ন অনেকটা কভার হয়ে যাবে। আর মাত্রা সূত্র সবগুলো তোমার দরকার নেই। দেখো বিশেষ করে নিউটনিয়ান বলবিদ্যা, ঠিক আছে, নিউটনিয়ান বলবিদ্যা থেকে যে আমাদের কৌণিকের যে ব্যাপার স্যাপার আছে, কৌণিক, বিশেষ করে তোমার কৌণিক ভরবেগ, টর্ক, জড়তার ভ্রামক, এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তো মাত্রাগুলা কোনগুলো, এই যে ইম্পর্টেন্ট আমাদের যে কোশ্চেন, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, তো এখানে তুমি কি সাজেশনগুলো তো পাচ্ছই, কি কি পড়তে হবে। তো আমরা বললাম কি এখানে এক্সামগুলো নেওয়ার সময় তোমাদের রিভিশন ক্লাস নেওয়া হবে। তো রিভিশন ক্লাসে আমি সবগুলো ইম্পর্টেন্ট টাইপ তোমাদের কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি আলাদা করে তোমার ক্লাসের জন্য কোর্স লঞ্চ করবো না, এই 250 টাকার এক্সাম ব্যাচে তুমি সবকিছু পেয়ে যাবে, ক্লাস, এক্সাম, পিডিএফ থেকে শুরু করে যা যা লাগবে ঢাকা সেন্ট্রালের জন্য, যতটুকু লাগবে তোমাকে টপ করার জন্য ঠিক ততটুকু আমি প্রোভাইড করব। তোমাকে শুধু জাস্ট পড়তে হবে, আমার কথা মতো তুমি যদি চলতে পারো ইনশাআল্লাহ। গত বছর এটা কিন্তু 2.0, তার মানে আমাদের গত বছর কিন্তু কোর্স ছিল, তো সেখান থেকে কিন্তু প্রায় আমাদের 60% স্টুডেন্ট যারা ছিল, যারা রেগুলার ছিল, তারা সবাই চান্স পেয়েছে, ভালো পজিশনে কিন্তু ঢাকা সেন্ট্রালে এখন পড়াশোনা করতেছে। ঠিক আছে, তো তুমিও এই বছর আরো ভালো মতো গোছানো ভাবে, যেহেতু গত বছর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা ছিল না, এই বছর আমরা একটা সম্পূর্ণ ধারণা পাচ্ছি, তো এই বছর আরো গোছানো ভাবে ইনশাআল্লাহ যেন 100% শিক্ষার্থী চান্স পাই, সেভাবে কিন্তু এখানে গুছাই দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ঢাকা সেন্ট্রালে যারা পরীক্ষা দিবা তারা অল্প কিছু বাজেটে, তোমাদের ফিটা আমি সীমিত রাখছি একদম, জানি এই মুহূর্তে তোমাদের
অনেকটা দেখো 250 টাকা এখন বের হলে গাড়ি ভাড়াতেই কিন্তু, বা তুমি যদি কোথাও হোটেলে খাওয়া দাওয়া করো 100 টাকার নিচে কিন্তু বিল নেই, ঠিক আছে? তো অল্প কিছু টাকা দিয়ে তুমি এখানে কোশ্চেন ব্যাংক তো কিনবা, তো ওখানে 350 টাকা লেগে যাবে, তো তুমি সেখানে মাত্র 250 টাকা দিয়ে এখানে কোশ্চেন ব্যাংক তো পাচ্ছ, পাশাপাশি আরো অনেক কিছু পাচ্ছ কোর্সের জন্য যা লাগে, ঠিক আছে? এবার আর দেখো পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য এখানকার যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন ব্যাংক যেটা দিব ওইটা তুমি পড়বা, আর ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা আমি দিব ওইটাও তুমি পড়বা, ঠিক আছে? দুইটা প্রশ্ন ব্যাংক তোমাকে পিডিএফ দেওয়া হবে, এই দুইটা প্রশ্ন ব্যাংক তুমি ভালো করে ফেলবা, আর যদি তোমার না থাকে সেটা তুমি বাজারে কিনে ফেলতে পারো, ঠিক আছে? তো বাজার থেকে কিনে তুমি এই প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে সলভ করো, অর্থাৎ তুমি এর আগে যা প্রশ্ন বই ছিল, তুমি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলা, যারা পরীক্ষা দিছো, তো তোমাদের কাছে তো কোশ্চেন ব্যাংকটা আছে, তাই না? তো কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করলে হয়ে যাবে, তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে ভার্সিটি এ ইউনিটের বিভিন্ন ভার্সিটির কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি সলভ করে যাও, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আলাদা করে বই দরকার নাই, তুমি ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? এবার দেখো কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার না রাখো তাহলে আলটিমেটলি তুমি এখানে ভালো করবা না। প্রশ্ন সহজ আছে বাট কনসেপ্ট যদি ভালো না থাকে, তুমি যদি সহজ প্রশ্নেই ভুল করে আসো তাহলে আলটিমেটলি ভালো হবে না, ঠিক আছে? তো এখানে তোমার যে কাজ সেটা হচ্ছে ইজি প্রশ্ন ভুল করা যাবে না, ঠিক আছে? ইজি যে কোশ্চেন গুলো আছে সেগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের তোমার নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ কত 0.25, অবশ্যই ভুল করলে তোমার 0.25 কেটে কিন্তু কাটা যাবে। নেগেটিভ মার্কিংটা তোমার এখানে ইম্পর্টেন্ট কন্ট্রোল করা, তার মানে আন্দাজে দাগায়ও কাজ হবে না, ঠিক আছে? এর জন্য টাইম ম্যানেজমেন্ট, দেখবা যে ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষার হলে কি করছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, প্রিপারেশন ভালো ছিল, তারা খুব হার্ড ওয়ার্ক করতেছে, বাট এই যে টাইমটা ম্যানেজ না করার কারণে তারা কিন্তু একদম ধরা খেয়ে গেছে। তো পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রথম থেকে যারা ডেডিকেটেড থাকবে, রেগুলার থাকবে, ভালো করে ম্যানেজ করতে পারবে, তারা অবশ্যই পরীক্ষা ভালো করবে। টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমাকে এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে? বাসায় বসেও তুমি যখন প্রশ্ন প্র্যাকটিস করবা তখন তোমাকে অবশ্যই ঘড়ি ধরে যে আমি অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে পারতেছি কিনা, ঠিক আছে? আর এখান থেকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো করে রাখবা, তো হ্যান্ড ক্যালকুলেশনের উপর আমি কিন্তু ক্লাস দিব, তো আশা করা যায় তুমি এখানে ইনশাআল্লাহ একটা ভালো একটা সাপোর্ট পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তো ফ্রিতে অনেক কিছু সাপোর্ট তুমি ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবে, গাইডলাইন পেয়ে যাবে। আর যদি খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই এই যে 250 টাকা দিয়ে এক্সামটাতে ভর্তি হয়ে যেতে পারো। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কষ্ট করে, অথবা কমেন্ট বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, এক্সামগুলো ভাই ওয়েবসাইটে হবে, সুন্দর মতো সাজানো গোছানো তুমি জায়গায় পাবো, ওয়েবসাইটে একদম সাজানো গোছানো, তোমার কোনো বিশৃঙ্খলা নাই, তুমি জাস্ট ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে সবকিছু গোছানো পেয়ে যাবে, কোশ্চেন ব্যাংক পিডিএফ যা লাগে সবকিছু তুমি এখানে গোছায় পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের রুটিনটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তুমি ওয়েবসাইট লিংক থেকে সেখান থেকে দেখে নেবে, ওকে? তো ভালো থাকো সবাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, পরবর্তীতে কোন সাবজেক্টটা তুমি আগে যাচ্ছ সেটা অবশ্যই জানাবা, আমি পরবর্তীতে ওটা নেওয়ার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকো।